বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 4 ডিসেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার সাক্ষ্য আইনের আজকে সপ্তম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের 90 ধারা। 90 ধারায় আলোচনা করেছে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। গতকালের ক্লাস থেকে আমরা জানি যে 90 ধারা হচ্ছে মে প্রিজিউম করবে নাকি, মে প্রিজিউম। আর সকল মে প্রিজিউম হলো প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, মানে ঘটনা সম্পর্কিত অনুমান। এখন সাক্ষ্য আইনে 90 ধারায় অ্যাকচুয়ালি কি বলছে? 90 ধারায় যেটা বলছে সেটা হলো যে যথাযথ হেফাজত হতে যদি কোনো দলিল দাখিল করা হয় যে দলিলটার বয়স হচ্ছে 30 বছর, তাহলে আদালত ধরে নিবে যে ওই দলিলের বিষয়বস্তু ঠিকঠাক আছে। ধরেন, যথাযথ হেফাজত বলতে কি বোঝায়? প্রশ্ন উঠছে যে এই বাড়ির মালিক লুৎফর সাহেব কিনা। এখন লুৎফর সাহেব দাবি করছে যে ওনার এই জমির মালিক আমি আমি 30 বছরে 35 বছর ধরে দখলে আছি, এই যে আমার জমি দলিল। তাহলে এই দলিলটার বয়স কয় বছরের বেশি? 30 বছরের বেশি। আবার উনি দখলেও আছে 30 বছরের বেশি। তার মানে আদালত প্রাথমিকভাবে অনুমান করতে পারে যে এই দলিলের সম্পাদন ঠিকঠাক আছে। বুঝতে পারছেন? কিন্তু আপনার কাছে একটা দলিল আছে 30 বছরের বেশি বয়স, কিন্তু আপনি ওই জায়গায় আছেন মাত্র 1 বছর। দলিলের বয়স 30 বছরের বেশি, কিন্তু ওই জায়গা, যে জায়গার দলিল আপনি দেখাচ্ছেন, ওই জায়গায় আপনি দখলে আছে কতদিন? 1 বছর। তাইলে এটা কিন্তু 90 ধারা প্রযোজ্য না। অর্থাৎ এই ক্ষেত্রে আদালত আপনার বলতে পারে যে দলিলের বিষয়বস্তু তুমি প্রমাণ করো। বুঝেন কিনা? তো আমরা একটু পড়ি যে সাক্ষ্য আইনের 30 ধারা অনুযায়ী, সরি 90 ধারা অনুযায়ী গোল দিবেন 30 বছরের পুরাতন একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে যদি দলিলটি, আন্ডারলাইন করবেন, 30 বছরের পুরাতন হয়। কয় বছরের? এবং আদালতের দৃষ্টিতে, আন্ডারলাইন করবেন, সঠিক হেফাজত হতে দলিলটি দাখিল করা হলে। কোন হেফাজত হতে? সঠিক হেফাজত। সঠিক হেফাজত মানে হলো, মানে এখানে বলা যেতে পারে দখল। 90 ধারা প্রযোজ্য হতে হলে দলিলটি সর্বনিম্ন 30 বছরের পুরাতন দলিল হতে হবে এবং দলিলটি সঠিক ব্যক্তির হেফাজতে আদালতে দাখিল করতে হবে। তাহলে পুরাতন হতে হবে কত বছরের? 30 বছরের। জেনে রাখা ভালো, সাক্ষ্য আইনের 90 ধারা শুধুমাত্র 30 বছরের পুরাতন দলিলের ক্ষেত্রে এবং গোল দিবেন মূল দলিলের ক্ষেত্রে প্রযোজ্য। মূল দলিল, মূল দলিল মানে হলো প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স, ফটোকপি, অবিকল, নকল, এগুলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে 30 ধারা শুধুমাত্র মূল দলিল। এবং কত বছরের পুরাতন? কি হেফাজত? সঠিক হেফাজত। 90 ক ধারায় গোল দিবেন 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অ্যাজ টু ডিজিটাল রেকর্ডস 5 ইয়ার্স ওল্ড নিয়ে আলোচনা করা হয়েছে। 90 ক ধারাটা 2022 সালে সংযুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড। কয় বছরের? 5 বছর। 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড মানে হলো, আগেরটা 90-তে বলছে দলিল, আর এটা হলো ডিজিটাল রেকর্ড। আপনি আপনার বাসার একটা সিসিটিভি ফুটেজ দেখাইছেন, যে ফুটেজটা কয় বছরের পুরাতন? 5 বছরের পুরাতন, এবং আপনার হেফাজত থেকেই আসছে। তাহলে ধরে নেওয়া হবে এটা ঠিকঠাক আছে। কিন্তু আপনি সিসিটিভি ফুটেজ 5 বছরের পুরাতন দেখাচ্ছেন, কিন্তু আর একজনের বিল্ডিং এর, আর একজনের বিল্ডিং এর, তখন আদালত বলতে পারে যে এটা তুমি প্রমাণ করো, ঠিকঠাক আছে কিনা প্রমাণ করো। কিন্তু হেফাজত যদি ঠিক থাকে, তাহলে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড আদালত মে প্রিজিউম করতে পারে। তাহলে প্রিলির জন্য আমার মনে রাখতে হবে 90 ধারা মানে হলো 30 বছরের পুরাতন দলিল। কি দলিল? মূল দলিল। আর 90 ক মানে 5 বছরের পুরাতন কি? এই ইয়া পিজু সাহেব, ডিজিটাল রেকর্ড কাকে বলে বলেন? আমাকে দিনেশ কি দলিল নাকি ডিজিটাল রেকর্ড, কি মনে হয়? উনি হলো ফরেনসিক এভিডেন্স। বিগত বছরের প্রশ্ন দেখেন, 30 বছরের পুরাতন দলিল বিষয়ে অনুমান গ্রহণের বিধান, দা এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারায় আছে? 90 ধারায়। আর যদি বলতো 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড, তাহলে কত ধারা? 90 ক। শাকিল 2 নাম্বার প্রশ্নটা পড়েন। 30 বছরের পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেওয়া যেতে পারে যদি তা উপস্থাপিত হয়
একজন আইনজীবীর নিকট হতে, যে কোনো হেফাজত হতে, প্রাথমিক সাক্ষ্যদানের সময় উপযুক্ত হেফাজত হতে। কোথা থেকে? উপযুক্ত উপযুক্ত হেফাজত হতে। হেফাজত। তাহলে আপনি যদি মূল বিষয়বস্তু বুঝে থাকেন তাহলে কিন্তু এমসিকিউর উত্তর সহজ হবে। আচ্ছা, তারপরেরটাও পড়েন শাকিল, 3 নাম্বারটাও পড়েন। সাক্ষ্য আইন অনুসারে 30 বছরের পুরনো একটি দলিল সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে যদি দলিলটি রেজিস্ট্রিকৃত হয়, সঠিক ব্যক্তির দখল থেকে আসে, গণস্বার্থ সংশ্লিষ্ট হয়, ঘ স্টাম্প যুক্ত হয়। এটা অনেকে হয়তো বা রেজিস্ট্রিক্ট হইলে জোর দিবেন, বাট অ্যাকচুয়ালি 30 বছরের পুরাতন দলিল কি 90 ধারায় কি রেজিস্ট্রেশনের কথা বলেছে? না, 90 ধারায় বলছে যে হেফাজত ঠিকঠাক আছে কিনা। আর এখানে হেফাজত বলতে কি বোঝানো যায়? দখল বোঝানো যায়। বুঝতেন? আমি সেলফ প্র্যাকটিসে 3 নাম্বার প্রশ্নটা পড়তেছি যে সাক্ষ্য আইনের 90 ধারা প্রযোজ্য হবে যদি দলিলটা কয় বছর পুরাতন হয়? 30 বছরের। 5 নাম্বার প্রশ্নটা পড়ি, দেখেন। দীর্ঘদিন ধরে আরিফ একটি ভূ সম্পত্তিতে দখলে আছে। সম্পত্তি সম্পর্কিত দলিল সমূহ যা তার সত্য প্রমাণ করে তা আরিফ আরিফ তার হেফাজত হতে আদালতে দাখিল করে। এই ক্ষেত্রে দলিলটি সঠিক হেফাজত হতে দাখিল করেছে বলে কি হবে? গণ্য হবে। 7 নাম্বার প্রশ্নটা পড়ি। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারায় 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কিত অনুমান? কোন ধারায়? 90 ক। 90 ক। ক। 8 নাম্বার প্রশ্নটা ভেতরে পড়ি নাই, এই আমরা সাক্ষ্য আইনের একটা অধ্যায় টাচ করি নাই, সে অধ্যায়ের একটা ধারা আমরা পড়বো আর পড়বো না, সেটা হলো এই যে এই 8 নাম্বার প্রশ্নটা। সাক্ষ্য আইনের ড্যাশ ধারায় মৌখিক সম্মতির সাক্ষ্য বর্জন এর বিধান আছে। এক্সক্লুশন অফ এভিডেন্স অফ ওরাল এগ্রিমেন্ট। কত ধারায়? 92 ধারায়। 92 ধারায় বলছে যে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন কত ধারায়? 92 ধারায়। এই 92 থেকে 100 ধারা পর্যন্ত একটা অধ্যায় আছে, এই অধ্যায়টা আমরা স্কিপ করে যাব, এটা পড়ি না। এটা পড়তে গেলে পড়েন যার মন চাই, বাট আমরা এখানে বাদ দিব আর কি। ওখান থেকে যদি 1 নাম্বার আসেও, আসলে আসুক, ওইটা আমাদের ছাড়া আর কি। বুঝতে পারছেন? আমার তো সাক্ষ্য আইনের 15-তে 15 পাওয়া লাগবে না, 11-12 পাইলেই মোর দেন এনাফ ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা চলে আসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো প্রমাণের দায়ভার। এটা প্রিলিতে তো 1-2 এখান থেকে পাবেনই পাবেন, লিখিততে প্রশ্ন আসে, ভাইভাতে জিজ্ঞাসা করে। সো প্রমাণের দায়ভার ইংরেজিতে বলে বার্ডেন অফ প্রুফ। ধারা 101 থেকে 114। প্রথমত আপনার প্রশ্ন করতে পারে যে প্রমাণের দায়ভার এটা সাক্ষ্য আইনের কত ধারা থেকে কত ধারায়? 101 থেকে 114। এখন আমরা চলে আসি প্রমাণের দায়ভার অর্থ আসলে কি। এটা পড়ার আগে একটু শুনেন। প্রমাণের দায়ভার অর্থ হলো যে কোনো মামলা, দেওয়ানি মামলা হোক ফৌজদারি মামলা হোক, এটা যিনি দায়ের করে তারে বাদী বলে। ফৌজদারি মামলা দায়ের করলে, সিআর মামলা হলে নালিশকারী অভিযোগকারী বলে, আর জিআর মামলা হলে এজাহারকারী বা সংবাদদাতা বলে। আর দেওয়ানি মামলা হলে কি বলে? বাদী। এখন কোন মামলা যখন দায়ের করা হয়, এটা কে প্রমাণ করবে? এই সম্পর্কে আলোচনা করছে 101 থেকে 114। এখন নর্মাল যে বিষয়টা সেটা হলো জেনে রাখবেন, সহজ কথা, যিনি মামলা দায়ের করবে তাকেই প্রমাণ করতে হবে। দেওয়ানি মামলা যিনি দায়ের করবে তাকেই প্রমাণ করতে হবে, ফৌজদারি মামলা যিনি দায়ের করে তাকেই প্রমাণ করতে হবে। যার বিরুদ্ধে দায়ের করা হলো তার প্রমাণের কোনো বাধ্যবাধকতা নেই। আমি যদি মামলা করি আমাকেই প্রমাণ করতে হবে, আসামি প্রমাণের প্রয়োজন নাই। আমি যদি প্রমাণ করতে না পারি তাহলে আমি মামলায় কি হেরে যাব, বা আমি রায় ডিক্রি পাবো না, বা আমার পক্ষে আদেশ আসবে না। এখন প্রমাণের মানদণ্ড আছে যে ফৌজদারি মামলা কিভাবে প্রমাণ করতে হবে, দেওয়ানি মামলা কিভাবে প্রমাণ করতে হবে। তার আগে কি আপনারা এটা কি জানেন যে ফৌজদারি মামলা কেন করে আর দেওয়ানি মামলা কেন করে? এই লুৎফর সাহেব, ফৌজদারি মামলা কেন করে? হ্যাঁ, ফৌজদারি মামলা কেন করে আমাদের মাহবুব সাহেব বলেন, আর এক চুমুক দিয়ে বলেন। বিচার হয়, আর দেওয়ানিতে হলো অবিচার হয়। হম, জি। দেওয়ানি মামলায় সাধারণত
এক্স্যাক্টলি, ধন্যবাদ ভাই। ফৌজদারি মামলা করলে আসামির হয় দণ্ড, জি। সাজা। আপনার একটা মোবাইল হারাইছে, আপনি যদি আসামির বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন তাহলে আসামির সাজা হবে, মোবাইল কিন্তু ফেরত আপনি পাবেন না। আর আপনি যদি মোবাইল ফেরত পেতে চান বা ওই মোবাইলের ক্ষতিপূরণ পেতে চান তাহলে আপনাকে মামলা করতে হবে দেওয়ানি। বুঝছেন? একই বিষয় নিয়ে দেওয়ানি ফৌজদারি উভয় মামলা হতে পারে, বাট দুইটার ফলাফল কিন্তু দুই রকম। এখন ফৌজদারি মামলা প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট। বিয়ন্ড রিজনেবল ডাউট মানে হলো বাদী 100% প্রমাণ করতে হবে, কোনো সন্দেহ যদি থাকে তাহলে বাদী এই আসামির সাজা হবে না। কোনো ক্রিকেট খেলা কেউ দেখছেন? ক্রিকেট খেলায় রান আউট হয়, রান আউটের সময় তখন ওই যে ব্যাটসম্যান ধরেন ওই দাগের সাথে ব্যাট মিশছে কি মিশে নাই, এটা থার্ড আম্পায়ারের ক্যামেরায়ও ধরা পড়তেছে না। তখন বেনিফিট অফ দ্য ডাউটের সুবিধা পাবে ব্যাটসম্যান, মানে যে জায়গা বোঝা যাচ্ছে না যে আউট হয়েছে কি হয়েছে না, তখন এই সুবিধাটা পাবে ব্যাটসম্যান, তারে নট আউট ঘোষণা করবে। বুঝছেন? তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে এই বেনিফিট অফ দ্য ডাউট মানে সন্দেহের সুবিধা পাবে আসামি। যে জায়গা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না যে হত্যাটা কে করছে, বা যে জায়গা রাষ্ট্রপক্ষ নিরঙ্কুশ ভাবে মামলা প্রমাণ করতে পারে নাই, তখন এই সন্দেহের সুবিধা পাবে কে? আসামি। তাহলে ফৌজদারি মামলা প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট, দ্যাট মিনস যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে, দ্যাট মিনস 100% প্রমাণ করা লাগবে। যদি 1% প্রমাণ করতে না পারেন আপনি কিন্তু ফৌজদারি মামলার রায় পাবেন না। অপরদিকে দেওয়ানি মামলা প্রমাণের মানদণ্ড হলো ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, মানে সম্ভাব্য ভারসাম্যপূর্ণ প্রমাণ। আপনি 100%-এর মধ্যে কত পেলে আপনার পাল্লা ভারী হবে বলেন তো? 100%-এর মধ্যে কত পার্সেন্ট? 51 পেলে তো জয়লাভ করবো নাকি? জি। তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনি যা দাবি করতেন ওই বিষয়টা 100% প্রমাণের আপনার দরকার নাই। যদি আমি 51% প্রমাণ করতে পারি তাহলে আমি রায় ডিগ্রি পাওয়ার অধিকারী। তাহলে দুইটা জিনিস আমরা জেনে গেলাম, যে ফৌজদারি মামলা প্রমাণ করতে হবে কিভাবে? যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে। আর দেওয়ানি মামলা ভারসাম্যপূর্ণ প্রমাণ। এই যে দেখেন, আমরা একটু পড়া শুরু করি। প্রমাণের দায়ভার অর্থ। সাধারণ অর্থে প্রমাণের দায়ভার অর্থ হলো প্রমাণ দাখিলের দায় বা দায়িত্ব। প্রমাণের দায়ভার অর্থ হলো মোকদ্দমার কোনো পক্ষের কোনো বিচার্য তথ্য বা তথ্যাবলী প্রমাণ করার দায়িত্ব। প্রমাণের মানদণ্ড দেখেন, একটি বিষয় কখন প্রমাণিত হয়েছে বা একটি বিষয় কখন প্রমাণিত বলে আদালত গণ্য করবে তা প্রমাণের মানদণ্ডের উপর নির্ভর করে। অর্থাৎ কোনো পক্ষ একটি বিষয়কে এমন পর্যায়ে প্রমাণ করবে যেন আদালত বিষয়টি প্রমাণিত বলে গণ্য করতে পারে। ফৌজদারি এবং দেওয়ানি মামলায় প্রমাণের পরিমাণ বা মাত্রার গোল দিবেন, দুইটি মানদণ্ড আছে। কয়টা? দুইটা মানদণ্ড আছে। এখন যদি বলেন স্যার এই দুইটা মানদণ্ডের কথা কত ধারায় বলছে, 167 দ্বারা তাল্লাশ করলেও পাবেন না, এই দণ্ড লুকানো আছে দেখেন। তাহলে ফৌজদারি মানদণ্ড বা যা আন্ডারলাইন করবেন, যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে, এটা বিবিআই, যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ বা সন্দেহাতীত প্রমাণ, প্রুফ বিয়ন্ড রিজনেবল ডাউট। এই জায়গায় বাউট হয়ে গেছে, ওই বি রে ডি করে দেন, ডাউট। আর ডাউট বলেন না জানো, ওই বি উজ্জ থাকবে, ডাউট। এবং দেওয়ানি মানদণ্ড বা সম্ভাব্য ভারসাম্যপূর্বক প্রমাণ অন ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, এটা। হ্যাঁ, কে প্রশ্ন করবেন বলেন? আনমিউট করে দিছি, বলেন। হ্যালো, শাওমি লেখা একজন হাত তুললেন, কি প্রশ্ন করবেন বলেন? ভয়তে মনে হয় উনি লিভই নিয়ে নিছে, আর খুঁজে পাই না তো। হাত তোলার পরে এখন খুঁজে পাচ্ছি না। এই আছেন, কেউ প্রশ্ন করবেন? খুঁজে তো পাই না। আনমিউট করে দিছি, কেউ প্রশ্ন করলে করেন। ওকে, হয়তো বা উনি ভুলে তুলছে। তো যাই হোক, তো তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে হবে কি মামলা? ফৌজদারি। আর সম্ভাব্য ভারসাম্যপূর্ণ প্রমাণ কি? দেওয়ানি। বুঝছেন? তো ফৌজদারি মামলায় প্রমাণের মানদণ্ড এটা আর পড়লাম না, দেওয়ানি মামলায় মানদণ্ড এটা আর পড়লাম না, সরাসরি চলে আসি প্রমাণের দায়ভার আর প্রমাণ দাখিলের দায়িত্ব। এইটাও আর এই আলাপে যাব না, জাস্ট মনে রাখেন প্রমাণের দায়ভার মানে হলো কোন মামলা কে প্রমাণ করবে।
তো এখানে একটা বিষয় আছে, 101 ধারা অনুযায়ী সরাসরি এই জায়গা চলে আসি। 101 ধারা অনুযায়ী পাইছেন? জি। পাইছেন? এর আগের আলোচনা পড়ার প্রয়োজন নাই। 101 ধারা অনুযায়ী যিনি কোনো বিষয়ের গোল দিবেন, অস্তিত্ব দাবি, অস্তিত্ব শব্দটা গোল দিবেন, যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে তদুপরি নির্ভরশীল কোনো আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের গোল দিবেন, রায় কামনা করে, রায় শব্দটা গোল দিবেন, তিনি সেই বিষয়ের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করবে। দুইটা বিষয় মনে রাখতে হবে, যে যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে, তাহলে ওই অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হবে। আমি অস্তিত্ব দাবি করলাম যে আমার গরু অমুক চুরি করে নিয়ে গেছে, অমুকের শাস্তি চাই, তাহলে আমার গরু যে অমুকই চুরি করেছে এটা আমারই প্রমাণ করা লাগবে, কারণ চুরির অস্তিত্ব দাবি করে ওর শাস্তি চাইছি, তাহলে ওই চুরি যে হয়েছে এটা আমারই প্রমাণ করা লাগবে। বা আমি দাবি করলাম যে মাহবুব সাহেব আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে এখন দিচ্ছে না, মাহবুব সাহেবের কাছে টাকা চাচ্ছে, দেওয়ানি মামলা, তাহলে আমারই প্রমাণ করতে হবে যে মাহবুব সাহেব আদৌ আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে। তাহলে আমরা 101 মনে রাখবো, আর 101-এর পাশে একটু লিখে রাখেন বার্ডেন অফ প্রুফ। 101-এর পাশে একটু ধারা লিখে রাখেন বার্ডেন অফ প্রুফ, বানান আগের পেজে আছে, বার্ডেন অফ প্রুফ। 101-এর পাশে লেখেন বার্ডেন অফ প্রুফ। তাহলে যদি প্রশ্ন আসে যে বার্ডেন অফ প্রুফ অধ্যায় কত থেকে কত ধারা, 101 থেকে 114, যদি প্রশ্ন আসে যে বার্ডেন অফ প্রুফ আছে কত ধারায়, 101 ধারায়। ধন্যবাদ। কোনো ব্যক্তি যখন কোনো বিষয়ের অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য থাকে তখন বলা হয় যে বিষয়টি প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত। আমরা একটা উদাহরণ পড়ি। বলে যে, আরিফ বলে যে বিথিকা চন্দনকে হত্যা করেছে। আরিফ সাহেব বলতেছে যে বিথিকা হত্যা করছে কারে? চন্দনকে। আরিফ আদালতের নিকট বিথিকার শাস্তির জন্য রায় কামনা করছে। আরিফ বলছে যে ইওর অনার, বিথিকার শাস্তি দেন। তাহলে বিথিকা যে চন্দনকে হত্যা করেছে তা প্রমাণের দায়ভার কার? আরিফের। বলেন তো, এই পূর্ণ বলেন, এই মামলাটা আরিফ কিভাবে প্রমাণ করবে? যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে নাকি ভারসাম্যপূর্ণ প্রমাণ? যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে। কেন সন্দেহের ঊর্ধ্বে? কারণ এটা কি মামলা, বুঝতে পারছেন? আলোচ্য উদাহরণে হত্যার অভিযোগ করেছে আরিফ। অভিযোগটি বা অভিযোগটি বা বিথিকা যে হত্যাকারী বা অপরাধী তা প্রমাণের দায়ভার কার উপর বর্তাবে? আরিফের উপর বর্তাবে। এবং এই প্রমাণের ভার কখনো পরিবর্তন হয়ে বিথিকার উপর বর্তাবে না। অর্থাৎ 101 ধারায় যে বার্ডেন অফ প্রুফ, এটা কেয়ামত পর্যন্ত বদলাবে না, এটা যে দাবি করে তারই প্রমাণ করা লাগবে। বিথিকা যে খুন করেনি তা প্রমাণের ভার কখনোই বিথিকার উপর বর্তায় না। বিথিকা যে হত্যা করেছে তা আরিফ প্রমাণ করতে পারলে মামলাটি কি হবে? প্রতিষ্ঠিত হবে। তো তাহলে 101 ধারা খুব সহজ, সেটা হলো যে যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে, তাহলে ওই বিষয়ের অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হবে। কত ধারা? 101 ধারা। 101 ধারা বলা আছে বার্ডেন অফ প্রুফ। 101 ধারা কোনোদিনও শিফট হয় না। শিফট হয় না মানে হলো কোনোদিনও পরিবর্তন হয় না। আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আমরা দীর্ঘ সময় পড়বো, সমস্যা নেই, নামাজ শেষে হবে, নামাজ শেষে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আমরা চলে আসি 102 ধারা। 102 ধারা অনুযায়ী মামলার বা মামলার কার্যক্রমে, আন্ডারলাইন করবেন, কোনো পক্ষ হতে সাক্ষ্য দেওয়া না হলে যে পক্ষ মামলায় গোল দিবেন পরাজিত হবে। মামলার বিষয়বস্তু প্রমাণের দায়ভার সেই পক্ষের উপর বর্তায়। খুবই গুরুত্বপূর্ণ কথা। মামলা বা মামলার কার্যক্রমে ধরেন কেউই সাক্ষ্য দেয় নাই, একটা মামলা দায়ের করার পর মামলার পক্ষ থেকে কয়টা? দুইটা। বাদী ও চুপ, বিবাদী ও চুপ, কেউই সাক্ষ্য দেয় নাই। তাহলে বলছে যে দেখতে হবে মামলায় পরাজিত কি হবে। পরাজিত হয়ে গেছে না, পরাজিত কি কে হবে? মামলা প্রমাণের দায়ভার তার। তার মানে এটা বাদী বিবাদী নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ধরেন আমি একটু ধাপে ধাপে বোঝাই। যদি এইভাবে বলি যে একজন ব্যক্তি এসে বলল, ধরেন শাকিল এসে বলল যে তিনি লুৎফর সাহেব 4 লক্ষ টাকা শাকিলের কাছ থেকে ধার নিছে স্টাম্পে লিখিত দিয়ে। এখন লুৎফর সাহেব টাকা না দিলে
শাকিল গিয়ে মামলা দায়ের করলো, ধরেন দেওয়ানি মামলাই করছে, টাকা অর্থ আদায়ের মামলা করছে। এখন 101 ধারা অনুসারে যে মামলা করছে প্রমাণের দায়ভার তার, নাকি? এটা তো কখনোই চেঞ্জ হবে না, এটা বুঝেন কিনা? আচ্ছা, এখন 102টা বলতে শাকিল মামলা করার পরে এই মামলাটা প্রমাণ করা লাগবে কার? শাকিলের। এখন শাকিল মামলা করার পর ওই মামলায় কোনো পদক্ষেপ নেয় নাই, কোনো সাক্ষ্য দেয় নাই, বিবাদীও দেয় নাই, বিবাদিত লুৎফর সাহেব, বিবাদীও দেয় নাই, শাকিলও দেয় নাই। তাহলে এই মামলায় শাকিল যদি একটা কিছু দাবি করার পরে প্রমাণ করতে না পারে, শাকিল কি হারবে না? তাহলে এই মামলা প্রমাণের দায়ভার কার? শাকিলের। এটা হলো কত? 102। 102। এখন বলতে পারেন যে স্যার তাহলে 101-এও তো শাকিলের ছিল, 102-এও তো শাকিলের, তাহলে পার্থক্য কি? পার্থক্য এখন আসতেছি। 101 কোনোদিন পরিবর্তিত হয় না, কিন্তু 102 পরিবর্তিত হয় কেমনে? এই যে উদাহরণ দেই। শাকিল এসে মামলা করছে, করার পরে শাকিল বললো যে এর এই যে দেখেন, স্টাম্পে 100 টাকা 3টে নন জুডিশিয়াল স্টাম্পে উনি লিখিত দিয়ে টাকা নিছে। এখন এই যে ওনার লুৎফর সাহেবের সিগনেচার, লুৎফর সাহেব বিবাদী হিসেবে বলতেছে ওনার সিগনেচারটা আমারই। সিগনেচারের বিষয়টা উনি কি করছে? স্বীকার করছে। তবে এই সিগনেচার আমার কাছ থেকে প্রতারণা করে নিছে, প্রতারণা করে নিছে। তার মানে লুৎফর সাহেব যদি সিগনেচারের কথা স্বীকার না করত, তাহলে এই মামলা প্রমাণের দায়ভার কার থাকতো? শাকিলের। কিন্তু লুৎফর সাহেব যখন বললেন যে সিগনেচারটা আমার, কিন্তু শাকিল আমার কাছ থেকে প্রতারণা করে সিগনেচারটা নিছে, তখন এই প্রতারণা প্রমাণের দায়ভার কার বলেন তো? লুৎফর। শাকিল বলছে না ইওর অনার, আমি কোনো প্রতারণা করি নাই। তাহলে প্রতারণাটা দাবি করলো কে? লুৎফর সাহেব। তাহলে প্রতারণার এই অংশটুকু প্রমাণ করতে হবে কার? লুৎফর সাহেবের। এখন উনি প্রতারণা দাবি কইরা উনিও চুপ, শাকিলও চুপ, মানে উনি প্রতারণার বিষয়টা প্রমাণ করে নাই, সাক্ষ্য প্রমাণ দেয় নাই, চুপ, শাকিলও চুপ। তাহলে মামলায় হারবে কে বলেন তো? লুৎফর সাহেব, কারণ উনি প্রতারণার বিষয়টা প্রমাণ করতে পারে নাই। তাহলে এই জায়গা প্রমাণের মামলায় যিনি পরাজিত হবে, প্রমাণের দায়ভার কার? লুৎফর সাহেবের। বুঝছেন? তাহলে 101 কিন্তু কখনো পরিবর্তন হয় না, কিন্তু 102 কি পরিবর্তিত হয়, কখনো বাদীর ঘাড়ে, কখনো কি বিবাদীর ঘাড়ে। বুঝেন কিনা? তাহলে আমরা 102 মনে রাখবো যে কোনো মামলার কার্যক্রমে যদি উভয় পক্ষই চুপ থাকে বা কেউই যদি সাক্ষ্য না দেয়, তাহলে মামলায় যিনি পরাজিত হবে প্রমাণের দায়ভার তার। কত ধারা? 102 ধারা। 102 ধারা ক্রমাগত পরিবর্তিত হয়, কিন্তু 101 কোনোদিনও পরিবর্তিত হয় না। আমরা উদাহরণ পড়লে বুঝবো। দেখেন, বন্ডে বকেয়া অর্থ আদায়ের জন্য এ বি এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেছে। আরিফ মামলা করছে তখন বিথিকার বিরুদ্ধে বকেয়া অর্থ আদায়ের জন্য। আরিফ বিথিকার বিরুদ্ধে মামলা দায়ের করছে। এই দেখেন, বিথিকা বন্ডের বিষয়টি স্বীকার করে। বিথিকা বলতেছে যে বন্ডটা আমারই, আমি লিখিত দিয়েছিলাম, কিন্তু দাবি করে যে প্রতারণার মাধ্যমে আরিফ বন্ডটি সম্পাদন করে। বলতেছে যে বন্ডটা আমি সিগনেচার দিছি, কিন্তু আরিফ দাদা প্রতারণা করে আমার কাছ থেকে সিগনেচার নিছে। আরিফ প্রতারণার বিষয়টি অস্বীকার করে। আরিফ বলতেছে যে আমি জীবনেও প্রতারণা করি নাই। যদি কোনো পক্ষ সাক্ষ্য প্রদান না করে, তাহলে প্রতারণার বিষয়টি প্রমাণিত হবে না, এবং এই কারণে আরিফ মামলায় কি হবে? জয়ী হবে। যেহেতু বিথিকা পরাজিত হবে, তাই এই ক্ষেত্রে প্রমাণের ভার বা অর্পণ দাখিল করার দায়িত্ব বিথিকার উপরে বর্তাবে। তো তারপরে দেখেন, এই মামলায় আরিফ হলো বাদী। 101 ধারা অনুযায়ী প্রমাণের ভার আরিফের উপর বর্তাবে, কিন্তু 102 ধারা অনুযায়ী প্রমাণের ভারটি পরিবর্তিত হয়ে বিথিকার উপর অর্পিত হয়েছে। আমরা জানি যে 101 কোনোদিনই পরিবর্তিত হয় না। এখানে বিথিকার উপর প্রমাণের দায়ভার অর্থ হলো প্রমাণ দাখিল করার দায়িত্ব বন্ডটি যে প্রতারণার মাধ্যমে সম্পাদন করা হয়েছে সেই সম্পর্কে প্রমাণ দাখিল করার দায়িত্ব কার? বিথিকার। তো জেনে রাখা ভালো, যদি দেখেন যে 101 ধারায় প্রমাণের দায়ভার কখনো পরিবর্তন হয় না, কিন্তু 102 ধারায় প্রমাণের দায়ভার পরিবর্তন হয়, ক্রমাগত পরিবর্তন হয়, কখনো বাদীর উপর, কখনো বিবাদীর উপর। তিনটে স্টার দেন। তা মিলন, 101 আর 102 বুঝতেন? কি বুঝতেন বলেন দি? 101 হলো যে দাবি করবে, হুম। 101 এবার হলো প্রুফ তারই প্রমাণ করতে হবে, হ্যাঁ। তাই দাবি করুন। হ্যাঁ। আর 102 স্যার, হুম। যে ওটা পরিবর্তন যোগ্য না। যদি বলেন, বলে যান। যে পরিবর্তন যোগ্য না, যদি আমি প্রথম দাবি করি
সেটা আমাদের প্রমাণ প্রমাণ করতে হবে, বা যদি ফেরদাউস সঠিক দাবি করে তাহলে ওটা ফেরদাউসের প্রমাণ করতে হবে। হ্যাঁ, 102 হলো যে 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 মামলায় সাক্ষ্য প্রদান না করলে, কোন মামলায় যে পরাজিত হবে, প্রমাণের দায়ভার তার। 101-এ জীবনেও চেঞ্জ হয় না, কিন্তু 102-এ কখনো বাদীর উপর, কখনো বিবাদীর উপরে। তো বিগত বছর প্রশ্ন দেখেন। এক্স আদালতে দাবি করেন যে ওয়াই এর দখলাধীন জমিতে তার অধিকার আছে। এক্স দাবি করতেছে যে ওয়াই এর যে জমি দখল, ওই জমিতে তার অধিকার আছে। এর সমর্থনে এক্স কতক বিষয়ের অস্তিত্ব দাবি করে, যে ওয়াই অস্বীকার করে। ওয়াই বলছে যে তুমি যা দাবি করছো এটা আমি অস্বীকার করলাম। তো এটা প্রমাণ করার দায়িত্ব কার? কিন্তু ওয়াই যদি স্বীকার করে নিত তাইলে আর এক্স এর প্রমাণ করা লাগতো? তাহলে প্রমাণ করা লাগতো না। বুঝছেন? তো 3 নাম্বার প্রশ্নটা পড়েন শাকিল, জোরে। এ বলে যে বি একটি অপরাধ করেছে। হুম। এখানে এসআই আদালতের রায়, এসআই আদালতের রায়ে বি এর সাজা হোক। হুম। কোন বক্তব্যটি সঠিক? হুম। বি কে অবশ্যই প্রমাণ করতে হবে যে সে অপরাধ করেনি। আদালতকে অবশ্যই প্রমাণ করতে হবে যে বি অপরাধটি করেছে। এ কে অবশ্যই প্রমাণ করতে হবে যে বি অপরাধটি করেছে। এই জায়গায় তো এরই প্রমাণ করা লাগবে নাকি? হ্যাঁ, কারণ যেহেতু দাবি করতে তো এ। তাহলে এখানে কত দ্বারা? 101 দ্বারা। বুঝছেন? সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট, হয়তোবা পুরাতন বইতে আছে কিনা আই এম নট শিওর, বাট লিখে নিবেন। এভিডেন্স অ্যাক্টের কত অধ্যায় প্রমাণের ভার সংক্রান্ত বিধান আছে? সপ্তম অধ্যায়। 7ম অধ্যায়। পুরাতন বইতে আছে? না থাকলে একটু লিখে রাখেন, 7ম অধ্যায়। বার্ডেন অফ প্রুফ আছে 7ম অধ্যায়। তারপরে 3 নাম্বার প্রশ্নটা দেখেন। সাক্ষ্য আইনের কোন ধারায় বার্ডেন অফ প্রুফ সংক্রান্ত বিধান উল্লেখ আছে? কোন ধারায়? 101। হুম, ঠিক আছে। জি 7 নাম্বার প্রশ্নটা দেখেন। সাক্ষ্য আইনের 101 ধারায় প্রমাণের দায়ভার কখনো পরিবর্তন হয় না, একমত কিনা? জি অবশ্যই একমত। কিন্তু সাক্ষ্য আইনের 102 ধারায় প্রমাণের দায়ভার অবিরত পরিবর্তন, মানে বারবার পরিবর্তন হয়। বুঝছেন? তো এখানে বাদ বাকি যে প্রশ্ন আছে এগুলো ইম্পর্টেন্ট, পড়ে ফেলবেন। আমরা চলে আসি 103 ধারায়। এবং আপনি এখন থেকেই এই ধারাগুলো নিজের ভাষায় কিওয়ার্ড, ওই প্রতিটা ধারার কতগুলো নির্দিষ্ট শব্দ আছে। 101-এর শব্দ হলো কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় কামনা করে, তারই প্রমাণ করা লাগবে 101। 102 হলো কোনো বিষয়ে যদি কোনো পক্ষই সাক্ষ্য প্রদান না করে, যিনি মামলায় পরাজিত হবে, মামলা প্রমাণের দায়ভার তার। এবার আসি 103। কোন নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়ভার, বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু পার্টিকুলার ফ্যাক্ট। আন্ডারলাইন করেন, বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু পার্টিকুলার ফ্যাক্ট। শুনেন, 101-এ পুরো মামলাটা প্রমাণ, আর 103-এ হলো মামলার মধ্যে যদি কোনো বিষয়ে কোনো তথ্য যদি কেউ দাবি করে, তাহলে ওই ওই তথ্যটুকু তাকেই প্রমাণ করতে হবে। কিভাবে? এই যে দেখেন, কোন নির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায়। নির্দিষ্ট বিষয়, এই শব্দটা গোল্ডেন। কোন নির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে আদালতকে উক্ত বিষয়ের গোল দিবেন অস্তিত্ব বিশ্বাস করাতে চায়। এখন অস্তিত্ব 101-এ আছে, অস্তিত্ব 103-এ আছে, বাট দুই অস্তিত্ব কিন্তু পার্থক্য আছে। 101-এ বলছে অস্তিত্ব দাবি করে রায় কামনা করে, আর 103-এ বলছে কোন নির্দিষ্ট বিষয় যে দাবি করে, তাহলে ওই বিষয়ের যে অস্তিত্ব আছে এটা ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। যদি আইনে বিধান থাকে যে কোনো নির্দিষ্ট তথ্য কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক প্রমাণ করতে হবে, তাহলে উক্ত তথ্য প্রমাণের দায়ভার উক্ত ব্যক্তির উপর বর্তায়। কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ করতে চাইলে তাকে অবশ্যই তা প্রমাণ করতে হবে। যেমন ভাড়া হিসেবে প্রদত্ত অর্থ প্রমাণ করার দায়িত্ব কার? ভাড়াটিয়ার। এখন একটু আন্ডারলাইন করেন, অন্যত্র থাকার অজুহাত প্রমাণ বা প্রুফ অফ এলিবি। অন্যত্র থাকার অজুহাত আমরা 11 ধারায় পড়ছিলাম যে যদি কেউ দাবি করে যে আমি অপরাধ সংগঠনের সময় অন্যত্র ছিলাম, এই দাবি করা তার প্রাসঙ্গিক, 11 ধারা। কিন্তু সে যে অন্যত্র ছিল এটা তারই প্রমাণ করা লাগবে, এটা 103। 103। 11 আপনাদের মনে আছে কিনা যে রিলিভেন্সি অফ ফ্যাক্ট, বিষয়ের প্রাসঙ্গিকতা কত থেকে কত? 5 থেকে 55। 5 থেকে 55। বাট 11 ধারায় বলছে অন্যত্র থাকার অজুহাত প্রাসঙ্গিক, কিন্তু এটা তাকেই প্রমাণ করা লাগবে কত? 103। এই সেই 103। তো এলিবি অর্থ হলো অন্যত্র থাকার অজুহাত। অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি এই মর্মে আত্মপক্ষ সমর্থনকারী দাবি করে যে অপরাধ সংগঠনের সময় বা স্থানে তিনি ছিলেন না, বরং অন্যত্র ছিল। সাক্ষ্য আইনের 103 ধারা অনুযায়ী অন্যত্র থাকার অজুহাত বা এলিবি প্রমাণের দায়ভার দাবি উপস্থাপনকারীর বা অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায়।
তাহলে প্লি অফ এলিভি এটা সবসময় কে প্রমাণ করবে? আসামি। উদাহরণ দেখেন, এ চুরির দায়ে বি কে অভিযুক্ত করে মামলা করে। এ আদালতকে বিশ্বাস করাতে চায় যে বি চুরির কথা সি এর নিকট স্বীকার করেছে। এ বলতেছে যে ওনার বি যে চুরি করছে সেটা সি এর কাছে স্বীকার করছে। তাহলে বি আদালতকে বিশ্বাস করাতে চায় যে সংশ্লিষ্ট সময় সে অন্যত্র ছিল, আবার বি বলতেছে যে সেই সময় আমি কোথায় ছিলাম? অন্যত্র ছিলাম। এই ক্ষেত্রে বি সে যে অন্যত্র ছিল এটা তারই প্রমাণ করা লাগবে। এখানে একটা বিষয় দেখেন, এটা বিজিএস পরীক্ষা আসছে তো, এখানে একটা বিষয় দেখেন, এখানে তিনটা ধারাই আনা যায়, মানে দুইটা ধারাই আনা যায়। প্রথম, এ চুরির দায়ে বি কে অভিযুক্ত করে মামলা করে। তাহলে মামলা করছে কে? এ। এ। তাহলে এই মামলা প্রমাণ করতে হবে 101 ধারা অনুসারে কার বলেন তো? এর। এটা বুঝেন কিনা? আচ্ছা, এ আদালতকে বিশ্বাস করাতে চায় যে বি চুরির কথা সি এর নিকট স্বীকার করছে। এ বলতেছে যে ওনার নির্দিষ্ট তথ্য যে বি চুরি যে করছে এটা অমুকের কাছে স্বীকার করছে, কারণ নির্দিষ্ট তথ্য যে দাবি করে ওই ওই তথ্যের যে অস্তিত্ব আছে তারই প্রমাণ করা লাগবে। তাহলে চুরির কথা স্বীকার করছে কিনা এটা এরই প্রমাণ করা লাগবে। এটা হলো 103। 103 বুঝেন কিনা? পুরো মামলাটার ক্ষেত্রে হলো 101, আর কোন মামলার কোন নির্দিষ্ট তথ্য সেটা কত? 103। এরপরে বি আদালতকে বিশ্বাস করাতে চায় যে সংশ্লিষ্ট সময় সে অন্যত্র ছিল। বি বলতেছে যে ওনার চুরির দিন আমি ছিলাম অন্যত্র। তার এই দাবিটা প্রাসঙ্গিক কত ধারায়? 11। প্রাসঙ্গিক কত? 11। এক্ষেত্রে তারই প্রমাণ করা লাগবে সে অন্যত্র ছিল। এটা কত? বুঝতেন? তাহলে ছোট্ট 3 লাইনের একটা প্রশ্ন, কিন্তু ব্যাখ্যা যদি দিতে চান কতগুলো ধারা আনা যায়। যদি জানেন অনেক কিছু দেওয়া যায়, আর না জানলে তো বকিঝকি দিয়ে ছেড়ে দিবেন। তো তাহলে আহ এ চুরির দায়ে বি কে অভিযুক্ত করে মামলা করে। মামলা পুরো মামলাটা প্রমাণের ক্ষেত্রে 101। অমুক চুরির কথাও তমুকের কাছে স্বীকার করছে, নির্দিষ্ট তথ্য এটা কত? 103। আর অন্যত্র থাকার দাবি যে করে তাকেই প্রমাণ করতে হবে, এটাও 103। বুঝেন কিনা? আবার এই মামলায় আনা যায় বি, বি বলতেছে যে আমি অন্যত্র ছিল, সে সেটা দাবি করছে। এখন দাবি করার পর সে চুপ, সে কোনো কথা বলে নাই, তাহলে সে মামলায় হারবে। তারই প্রমাণ করা লাগবে কত? 102। বুঝেন কিনা? আচ্ছা, তো তাহলে বিগত বছর প্রশ্ন দেখেন, প্লি অফ এলিভি প্রমাণের দায়িত্ব কার? আসামির। কত ধারায়? 103। এই মিলন, আপনি 11-র সাথে 103-এর পার্থক্য বুঝেন? হুম, কি বোঝেন বলেন? স্যার 11 বলছে হলো স্যার, ও যে দাবি করছে যা প্রথম ওরই ওটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এলিবি 11 ওরই প্রমাণ করতে বলেন। আর 103 হলো স্যার হ্যাঁ, ওই নির্দিষ্ট তথ্য হ্যাঁ, তথ্য ওই নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ যা আমি ওইটি দাবি করছে ওইটি প্রমাণ প্রমাণ আমাদের তানভীর সাহেব কি বলেন? বলবেন না কেন? আপনি বোঝেন নাই? বলেন, বলেন। 103-এর পার্থক্য বলেন। না, পারে না। পারে না মানে, এই পীযূষ, ধ্যান ধরে তাকালে হবে না। আপনি বলেন 11 আর 103। হ্যাঁ করেন, আপনি মাহবুব সাহেব চেষ্টা করেন। গণতান্ত্রিক অধিকার বলেন আপনি, বলেন। হ্যাঁ, আর এটা তাকেই প্রমাণ করতে হবে, এটা বলছে 103 এ। আর 11-তে উন্নত থাকার ওজোর প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক, আর এটা তাকেই প্রমাণ করতে হবে। মিলন বোঝেন নাই? আর মিলন রে বলতেছেন আপনি তো বিয়ে করছেন না, আপনি আপনার ওয়াইফে যায় বললেন যে তোমারে আমি অনেক ভালোবাসি। এই যে যে বললেন এটা হলো 11 প্রাসঙ্গিক। এখন ওয়াইফ বললো যে কিভাবে ভালোবাসো প্রমাণ দাও, এটা আপনারই প্রমাণ করা লাগবে 103। বুঝছেন? কথাটা প্রাসঙ্গিক 11, আর প্রমাণ আপনারই দেওয়া লাগবে, এটা কত? 103। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নটা দেখেন। এই যে দেখেন, এ আদালতকে বিশ্বাস করাতে চাই যে বি চুরির কথা সি এর নিকট স্বীকার করেছে। এ বলতেছে যে ওনার বি চুরির কথা কার কাছে স্বীকার করছে? সি এর কাছে। এক্ষেত্রে প্রমাণের দায় কার উপরে?
এ বলতেছে যে বদরুল চুরির কথা চন্দনার কাছে স্বীকার করছে, তাহলে এ যেহেতু দাবি করতেছে, প্রমাণ করবে কে? এ। এটা 101 না 103 বলেন তো? 103। যদি পুরো মামলাটা হইতো তাহলে হতো 101, আর শুধু চুরির কথা স্বীকার করছে কি করে নাই এটা হচ্ছে 103। তো তারপরেও যারা বুঝেন না, 103 দুইটা উদাহরণ দিয়ে মনে রাখবেন, যে অমুক চুরির কথা তমুক কাছে স্বীকার করছে, এটা আর প্লি অফ এলিবি, এই দুইটা 103 মানে দুইটা উদাহরণ। অমুক চুরির কথা তমুকের কাছে স্বীকার করছে, এটাও 103, আর অন্যত্র থাকার অজুহাত, এটাও 103। বুঝছেন? তাহলে সংক্ষেপে যদি বলি, যে কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতে রায় কামনা করলে তারই প্রমাণ করা লাগবে 101। মামলা যদি কেউই সাক্ষ্য না দেয়, চুপ থাকে, পরাজিত হবে, যে তার প্রমাণ করা লাগবে 102। কোন নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়ভার তার উপর বর্তায় যে ওই তথ্যের অস্তিত্ব দাবি করে, এটা কত? 103। 104-এ আসি, দেখেন ধারা 104, সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে ঘটনা প্রমাণ করা প্রয়োজন তা প্রমাণের দায়ভার। মানে আপনি একটা বিষয় দাবি করছেন, কিন্তু দাবি করলেই হবে না, ওটা যদি দাবি করেন ওইটার পিছনে অনেক কিছু আর একটা বিষয় প্রমাণ করা লাগে, তাইলে ওই আর একটা বিষয় আপনারই প্রমাণ করা লাগবে। কিভাবে? মৃত্যুকালীন ঘোষণা। ডাক্তার বলছে যে মাহবুব সাহেব মারা যাওয়ার আগে, মারা যাওয়ার কারণ আমার কাছে বলে গেছে, যে ডাক্তারের এই দাবিটা প্রাসঙ্গিক 32-এর 1, কিন্তু মাহবুব সাহেব যে আদৌ মারা গেছে এটা মাহবুব ওই ডাক্তারকেই প্রমাণ করতে হবে, এটা হলো 104। 104। এই যে দেখেন, যদি কোনো তথ্যের, আন্ডারলাইন করবেন, প্রাসঙ্গিকতা বা গ্রহণযোগ্যতা, একটা তথ্যের প্রাসঙ্গিকতা বা গ্রহণযোগ্যতা অন্য কোনো তথ্যের উপর নির্ভর করে, তাহলে উক্ত অন্য তথ্য প্রমাণ দাখিলের দায় সেই ব্যক্তির উপর বর্তায় যে এই ধরনের প্রমাণ দাখিল করতে ইচ্ছুক। আমরা 104 ধারা দুইটা উদাহরণ দিয়ে মনে রাখবো। এক হলো মৃত্যুকালীন ঘোষণা। মৃত্যুকালীন ঘোষণা যিনি দাবি করে এটা তারই প্রমাণ করা লাগবে 104। কত? কারণ মৃত্যুকালীন ঘোষণার গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা নির্ভর করতেছে কিসের উপর? ওর মরার উপরে। তাহলে ও যে মারা গেছে এটা আমারই প্রমাণ করা লাগবে। কত? 104। আর একটা হচ্ছে 104-এর আর একটা উদাহরণ আমি দাগাই দিব, সেটা হলো যে একজন ব্যক্তি বলতেছে যে সে তার ধরেন এনআইডি কার্ডের ফটোকপি দিছে, আর আদালত বলতেছে যে অরিজিনাল কপি কো, সে বলতেছে এর ওনার হারাই গেছে। তাহলে আদালত তাকে বলবে তোমার ফটোকপি আমি একসেপ্ট করতে পারি, আগে প্রমাণ দাও যে আদৌ হারাই গেছে কিনা, তখন সে জিডির কপি দেখাইতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমি যে ফটোকপিটা এখানে দেখাচ্ছি, এটা গ্রহণযোগ্যতা নির্ভর করতেছে কিসের উপরে? আদৌ হারাই গেছে কিনা। যেমন আপনি মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চান, মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য হবে যদি ঘোষণাকারী কি কি হয়? মৃত হয়। অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণাটির গ্রহণযোগ্যতা নির্ভর করছে ঘোষণাকারী মৃত কিনা সেই তথ্যের উপর। এখন ঘোষণাকারী মৃত কিনা তা প্রমাণের ভার সেই ব্যক্তির উপর বর্তাবে যে মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে কি চাই? দিতে চাই। তো তাহলে আপনি 103 মনে রাখবেন প্লি অফ এলিবি, আর 104 মনে রাখবো মৃত্যুকালীন ঘোষণা। আরো স্পেসিফিক যদি মনে রাখতে চান, তাহলে 103 হলো দুইটা উদাহরণ, চুরির কথা আর প্লি অফ এলিবি। আর 104-এ কয়টা উদাহরণ? দুইটা, মৃত্যুকালীন ঘোষণা আর কি দলিল হারাই গেছে। এই যে দেখেন বিগত বছরের প্রশ্ন, 1 নম্বর প্রশ্নটা পড়েন শাকিল। বি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। হুম। এ বি এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়। হুম। এখানে এ কে অবশ্যই প্রমাণ করতে হবে হুম। বি এর মৃত্যু। হ্যাঁ, বি এর মৃত্যু, নিজে মারা গেছে। বুঝছেন? 1 নম্বর প্রশ্নটা দেখেন, কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়ভার সেই ব্যক্তির উপর বর্তায় যে আদালতকে উক্ত বিষয়ের অস্তিত্ব বিশ্বাস করাতে চায়। এটা কত দ্বারা? 103 দ্বারা। 103। নির্দিষ্ট বিষয়। 3 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট, 6, 10 নম্বর প্রশ্নটা একটু পড়ি। এটা দেখেন, ক, একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে ইচ্ছুক। মাধ্যমিক সাক্ষ্য মনে আছে? জি স্যার। ফটোকপি। ক কে অবশ্যই প্রমাণ করতে হবে দলিলটা কি? হারিয়ে গেছে। হারাই গেছে। কারণ এটা কত ধারায় পড়ে? 104। বুঝতে পারছেন? আমরা 105-এ চলে আসি।
ধারা 105 অভিযুক্ত ব্যক্তির অভিযুক্ত শব্দটা বললেন। অভিযুক্ত ব্যক্তির অভিযুক্ত ব্যক্তির মামলাটি যে গোল দিবেন ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়ভার। বার্ডেন অফ প্রুভিং দ্যাট কেস অফ অ্যাকিউজড কামস উইথ ইন এক্সেপশনস। তার আগে জানতে হবে যে অভিযুক্ত ব্যক্তি কি দেওয়ানি মামলায় হয় না ফৌজদারি মামলায় হয়। ফৌজদারি মামলায়। এই সাক্ষ্য আইনের 105 ধারাটা সুনির্দিষ্টভাবে একটা মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। সেই মামলাটা কি মামলা? ফৌজদারি মামলা। ব্যতিক্রম কি? ব্যতিক্রম করছি জেনারেল এক্সেপশন দণ্ডবিধির 76 থেকে 106 বা আরো ব্যতিক্রম ব্যতিক্রম আছে। ব্যতিক্রম মানে হলো যে কাজটা আপাত দৃষ্টিতে মনে হয় অপরাধ বা প্রকৃতপক্ষে অপরাধ না। ওই যে বললো যে হত্যা মামলা হয়েছে, এখন হত্যাকারী বলতেছে যে ওনার যখন আমি হত্যা করছি আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছিলাম, ওরে যদি না মারতাম আমি নিজেই মারা যেতাম। এটা হলো ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম দাবি করে আসামি, আর আসামিকেই ব্যতিক্রম প্রমাণ করতে হবে। এটা হলো 105। ব্যতিক্রম দাবি করে কে? আসামি। আর এটা আসামিকেই প্রমাণ করতে হবে 105। আর 105-এ কি প্রিজিউম করবে মনে আছে? শ্যাল প্রিজিউম। সাক্ষ্য আইনের 105 ধারায় নিম্নলিখিত বিষয়গুলো প্রমাণের দায়ভার দাবি উপস্থাপনকারী গোল দিবেন আসামি বা অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায়। কি কি দেখেন, দণ্ডবিধির আন্ডারলাইন করবেন। 76 থেকে 106 ধারার অধীন সাধারণ ব্যতিক্রম জেনারেল এক্সেপশনস, অর্থাৎ অপরাধটি যে দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে তা অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। কাকে? অভিযুক্ত ব্যক্তিকে। দণ্ডবিধির অন্য কোনো অংশে উল্লেখিত বিশেষ ব্যতিক্রম যেমন হত্যার অপরাধটি যে দণ্ডবিধির 300 ধারায় উল্লেখিত ব্যতিক্রমের মধ্যে পড়ে। মোট কথা যত জায়গা যত ব্যতিক্রম আছে সব প্রমাণ করবে কি? আসামি। জেনে রাখা ভালোতে ইম্পর্টেন্ট কথা আছে, সেটা দেখেন। সাক্ষ্য আইনের 105 ধারা শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তিনটে স্টার দেন। এতক্ষণ পর্যন্ত যত ধারা আমরা পড়ছি সব দেওয়ানি ফৌজদারি উভয়, শুধুমাত্র 105 ধারাটাই কি মামলা? ফৌজদারি। 105 ধারায় প্রমাণের দায়ভার আসামির বা অভিযুক্ত ব্যক্তির বা ব্যতিক্রম দাবি উপস্থাপনকারী। উদাহরণ পড়ি। তানবিন সাহেব উদাহরণ পড়েন জোরে। ও আদালতে দাবি করে মানসিক অপ্রকৃতিস্থতার কারণে সে তার অপরাধমূলক কাজ সম্পর্কে জানতো না। ওতে মানসিক অপ্রকৃতিস্থ ছিল তা প্রমাণের দায়িত্ব কয়ের উপর। মানসিক অপ্রকৃতিস্থতা মানে কি? পাগল উন্মাদ। মানে যখন অপরাধটা করছিল ওই মুহূর্তে তার কোনো কি ছিল না, হিতাহিত জ্ঞান ছিল না। আলম ভাই বলেন তো, মানসিক অপ্রকৃতিস্থতার যে বিধানটা দণ্ডবিধির জেনারেল এক্সেপশনের কত ধারায় আছে? যে পাগল ব্যক্তি 84-তে। পাগল ব্যক্তি যদি অপরাধ সংগঠনের সময় পাগল থাকে তাহলে সে অব্যাহতি পেতে পারে। কত ধারায়? 84 ধারায়। তবে সে যে পাগল ছিল এটা তারই প্রমাণ করা লাগবে। সাক্ষ্য আইনের কত ধারা? 105। 105। পরের উদাহরণ ওটা পড়বো না, দরকার নাই। তো বিশেষ ব্যতিক্রম বা ব্যতিক্রম অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। কত ধারায় বলেন? 105 ধারায়। আমরা বিগত বছরের একটা প্রশ্ন পড়ি দেখেন। দণ্ডবিধির 302 ধারায় মামলার আসামি দাবি করে যে আসামির কার্য সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, উক্ত দাবি প্রমাণের দায়িত্ব আসামির। সাক্ষ্য আইনের কত ধারার বিধান? 105 ধারার বিধান। কত ধারা? 105 ধারা। আমরা 106-এ চলে আসি। যে ঘটনা বিশেষভাবে কারো জানা থাকে, গোল্ডেন জানা থাকে, তা প্রমাণের দায়িত্ব। বার্ডেন অফ প্রুভিং ফ্যাক্ট স্পেশালি উইদিন নলেজ। সাক্ষ্য আইনের 106 ধারায় বিধান করা হয়েছে কোন বিষয় যখন বিশেষভাবে কোনো ব্যক্তির গোল দেবেন অবগতির মধ্যে থাকে। কিসে থাকে? অবগতির মধ্যে থাকে, তখন সেই বিষয় প্রমাণ করার দায়িত্ব তার উপর ন্যস্ত। আমি 106 ধারা মনে রাখবো দুইটা উদাহরণ দিয়ে। এক উদাহরণ হলো যে ট্রেনে ভ্রমণ করতেছিল, টিকিট চেকার এসে বললো যে তোমার টিকিট দেখাও। সে বলতেছে টিকিট পকেটে হাত দিছে, বের করতে পকেটে নাই। সে বলতেছে যে আমি তো টিকিট কাটছিলাম। তো সে যে টিকিট কাটছিল এটা তারই প্রমাণ করা থাকবে 106। তাহলে ট্রেনের টিকিট কাটার উদাহরণ দিয়ে মনে রাখবো কত? 106। আর একটা হলো স্বামী স্ত্রী হত্যা মামলা। একটু শুনেন। আমরা জানি যে ফৌজদারি মামলা যে দায়ের করে তারই প্রমাণ করা লাগে না ভাই? ধরেন স্বামী যদি মারা যায়, স্বামীরে যদি হত্যা করে, ধরেন স্বামী মারা গেছে, তাহলে এটা নর্মালি স্বামী মারা গেলে যে মামলাটা হবে প্রমাণের দায়িত্ব তো তাদের। এই জায়গা স্ত্রী যদি আসামি হয় তার তো প্রমাণের দরকার নাই। প্রমাণ করবে কে? যে দায়ের করছে সে। কিন্তু এখানে একটা বিষয় হলো মানে যখন
স্বামী স্ত্রী একসাথে মারা গেছে, মানে সরি, স্বামী স্ত্রী একসাথে বসবাস করে, ধরেন স্ত্রী মারা গেছে, স্ত্রী মারা গেছে, এখন স্বামীর এই জায়গায় ব্যাখ্যা দিতে হবে যে স্ত্রী কিভাবে মারা গেছে, যতক্ষণ পর্যন্ত তারা কিসে আছে, একসাথে আছে। আবার স্বামী মারা গেল, তাহলে স্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে স্বামী কি কিভাবে মারা গেল, কারণ এই ঘটনাগুলো তাদের বিশেষ অবগতির মধ্যে থাকে। বুঝতে পারছেন? তাহলে স্বামী স্ত্রীর হত্যা মামলায় আবার তারা যদি আলাদা থাকে, যে ধরেন স্বামী বিদেশে থাকে আর স্ত্রী থাকে দেশে, স্ত্রী মারা গেছে, কিভাবে মারা গেছে সন্দেহ, মানে সন্দেহজনক, তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্বামীর দায়বদ্ধতা নাই। কেন নাই? কারণ তারা কি দুইজন একসাথে আছে? না, দুইজন একসাথে নাই। এটাই হলো আপনার 106। তো এখানে যদি একটু দেখি স্ত্রী হত্যা মামলা প্রমাণের বাধ্যবাধকতা, ওয়াইফ কিলিং কেস, অ্যাকচুয়ালি এখানে ওয়াইফ, নট অনলি ওয়াইফ, হাজবেন্ড কিলিং কেসও বলা যায়। সাধারণত মামলা দায়েরকারী পক্ষ তথা রাষ্ট্রপক্ষ বা অভিযোগকারী প্রমাণ করবে যে অভিযুক্ত হত্যাটি করেছে। অভিযুক্ত যে হত্যা করেনি সেটা প্রমাণের কোনো বাধ্যবাধকতা আসামির উপর বর্তায় না। বা কি প্রেক্ষাপটে কোনো ব্যক্তি মারা গেল সেটা ব্যাখ্যা করার কোনো বাধ্যবাধকতা আসামির নেই। এই নিয়মের ব্যতিক্রম হলো স্ত্রী হত্যা মামলা বা স্বামী হত্যা মামলা। দেখছেন ব্যতিক্রম কি? স্ত্রী হত্যা মামলা বা স্বামী হত্যা মামলা। স্ত্রী হত্যা মামলায় স্বামীকে ব্যাখ্যা করতে হয় যে কিভাবে তার স্ত্রী মারা গেল, সে আসামি, বাট তার ব্যাখ্যা দিতে হবে যে কিভাবে তার স্ত্রী মারা গেল। আবার স্বামী হত্যা মামলায় স্ত্রীর বাধ্যবাধকতা থাকে কিভাবে তার স্বামী মারা গেল সেটা ব্যাখ্যা করার। কারণ কিভাবে কোনো ব্যক্তির স্বামী বা স্ত্রী মারা গেল সেটা স্বামী বা স্ত্রীর বিশেষ অবগতির মধ্যে থাকে, সেহেতু বিষয়টি ব্যাখ্যা করার বাধ্যবাধকতা তাদের থাকে। তাহলে কোনো বিষয় আমরা 106 ধারা কিভাবে মনে রাখবো? কোনো বিষয় যখন কোনো ব্যক্তির বিশেষ অবগতির মধ্যে থাকে তখন সেটা তাকেই প্রমাণ করতে হবে। কত ধারা? 106 ধারা। আর পরের একটা পয়েন্টে দেখেন, স্ত্রী হত্যা মামলায় এলিবি প্রমাণের দায়িত্ব। এলিবি মানে হলো এলসওয়্যার। স্ত্রী হত্যা মামলায় স্বামী যদি বলে আমি অন্যত্র ছিলাম, এটা কার প্রমাণ করা লাগবে? স্বামীর। কত ধারা? 103। অন্যত্র থাকার অজুহাত তো সর্বদাই কত? 103। তো এই জায়গায় আর পড়তেছি না আমরা। আহ বিগত বছর প্রশ্নে আসি, দেখেন লুৎফর সাহেব এই 1 নম্বর প্রশ্নটা পড়েন জোরে। স্যার, হ্যাঁ, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের অভিযোগে এক্স অভিযুক্ত হয়। এক্স এর টিকিট ছিল, এই বিষয়টি প্রমাণের দায়িত্ব ট্রেনের টিকিট চেকারের, স্টেশন মাস্টারের, ট্রেনে গার্ডের, এক্স এর। আচ্ছা বলেন। তাহলে এই জায়গায় তার যে টিকিটের যে মানে সে যে টিকিট কেটেছিল, টিকিট যে কিনেছিল, এটা প্রমাণের দায়িত্ব কার? তার উপরই বর্তাবে। বর্তায়। তো এখানে যে প্রশ্ন আছে ইনশাল্লাহ পারবেন। আমরা সরাসরি চলে এসেছি 107 ধারা। ধারা 107, মৃত প্রমাণের দায়ভার, বার্ডেন অফ প্রুফ অফ ডেথ। পাইছেন? মৃত প্রমাণের দায়ভার। বিগত আন্ডারলাইন করবেন, 30 বছরের মধ্যে যে লোক গোল দিবেন জীবিত ছিল, সে লোককে যে মৃত বলে দাবি করে তাকেই প্রমাণ করতে হবে যে উক্ত ব্যক্তি মৃত। মানে একটা লোক বিগত 30 বছর ধরে জীবিত, এখন হঠাৎ করে একজন এসে বলতেছে যে অমুক তো মারা গেছে, তাহলে অমুক যে মারা গেছে যে দাবি করতে তারই প্রমাণ করা লাগবে। আর যদি কোনো ব্যক্তি বিগত 30 বছর ধরে জীবিত থাকে, আদালত এখানে প্রিজিউম করবে সে জীবিতই আছে। আর মৃত্যু যে দাবি করবে, মৃত প্রমাণের দায়ভার তার। তাহলে এই জায়গায় 107-এ আদালত কি অনুমান করতেছে? জীবিত অনুমান। জীবিত অনুমান। আর যে এসে দাবি করতেছে মৃত, মৃত প্রমাণের দায়ভার তার। তাহলে আপনি লিখতে পারেন জীবিত অনুমান সমান সমান মৃত প্রমাণের দায়ভার। একটু লেখেন তারপর আবার বলি। জীবিত অনুমান সমান মৃত প্রমাণের দায়ভার। এই বিষয়টা আছে কত ধারায়? 107 ধারায়।
জীবিত অনুমান, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কত বছর ধরে জীবিত থাকলে আদালত জীবিত অনুমান করবে, 30 বছর। যদি এসে কেউ দাবি করে সে মৃত, মৃত প্রমাণের দায়ভার কার? তার। কত ধারায়? তার মানে জীবিত অনুমান এটা আছে 107, আবার মৃত প্রমাণের দায়ভার এটাও আছে কত? 107। আমরা ধারা 108-এ চলে আসি। জীবিত প্রমাণের দায়ভার, বার্ডেন অফ প্রুফ অফ অ্যালাইভ। যে ব্যক্তি সম্পর্কে গোল দিবেন 7 বছর যাবত, আন্ডারলাইন করবেন, কোনো সংবাদ পাওয়া যায় নাই, গোল দিবেন সে জীবিত আছে, তা প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপর বর্তায় যে দাবি করে যে উক্ত ব্যক্তি জীবিত। মানে হলো একজন ব্যক্তি, আমাদের সমাজে আশেপাশে অনেক লোক আছে, দেখা গেলো যে দীর্ঘদিন ধরে নিখোঁজ, তাদের আর পাওয়া যাচ্ছে না। এখন অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো সিদ্ধান্ত নিতে হলে জানা লাগে সে জীবিত আছে নাকি মারা গেছে। ধরেন সম্পত্তি বন্টন মানুষের হয় কখন? মারা গেলে। এখন কেউ মামলা করছে যে অমুক 7 বছর ধরে নিখোঁজ, তাকে মৃত ঘোষণা করা হোক। এখন একজন এসে দাবি করতেছে যে না, সে হলো জীবিত। তো এখন যে দাবি করছে জীবিত তার প্রমাণের দায়ভার তার। আর আদালত যদি দেখে যে সে আসলেই 7 বছর ধরে নিখোঁজ, তাহলে আদালত ওই ব্যক্তিকে কি অনুমান করবে? মৃত অনুমান। তাহলে 7 বছর ধরে যদি নিখোঁজ থাকে তাহলে কি অনুমান করবে? মৃত অনুমান। তাহলে মৃত অনুমান সমান যে এসে দাবি করবে সে জীবিত, জীবিত প্রমাণের দায়ভার কার? তার। তাহলে এই জায়গায় লিখবেন মৃত অনুমান সমান জীবিত প্রমাণের দায়ভার। মৃত অনুমান সমান জীবিত প্রমাণের দায়ভার। কত ধারা? 108 ধারা। তো তাহলে এখানে শুনে, আচ্ছা যারা অনলাইনে আছেন, অফলাইনে আছেন, সবার উদ্দেশ্যে বলি, শনিবার কিন্তু আমাদের দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধির পরীক্ষা আছে। ফৌজদারি কার্যবিধির 101 থেকে 200 ধারা এবং দণ্ডবিধির 101 থেকে 200 ধারা, 40 মার্কের ক্লাস টেস্ট। সো মনে রাখেন সবাই, ফৌজদারি কার্যবিধির 101 থেকে 200, দণ্ডবিধির 101 থেকে 200। তো তাহলে 107 আর 8টা আমি আরেকবার বলি। যে ব্যক্তি 30 বছর ধরে জীবিত, আদালত তারে জীবিত অনুমান করবে যে এসে দাবি করবে মৃত, মৃত প্রমাণের দায়ভার তার। অর্থাৎ 107 অর্থ হলো জীবিত অনুমান সমান মৃত প্রমাণের দায়ভার। আর যে ব্যক্তি 7 বছর ধরে নিখোঁজ, আদালত তাকে মৃত অনুমান করবে 108। তার মানে মৃত অনুমান সমান সমান যে এসে দাবি করবে জীবিত, জীবিত প্রমাণের দায়ভার তার। কত? 100। এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা পড়ি দেখেন। বিগত 18 থেকে 20 বছর যাবৎ আরিফের কোনো খবর পাওয়া যায় নাই। আরিফের সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টনের জন্য তার উত্তরাধিকারীরা মামলা দায়ের করে। দেখুন, মুসলিম আইন অনুযায়ী শুধুমাত্র মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করা যায়। তাই এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে আরিফ কি মৃত। যেহেতু 18 থেকে 20 বছর আরিফের কোনো খবর পাওয়া যায়নি, তাই 108 ধারা অনুযায়ী আদালত অনুমান করতে পারে যে আরিফ মৃত। এই ক্ষেত্রে বিরোধী পক্ষ যেমন আহ বিথিকা যদি দাবি করে যে আরিফ জীবিত, তাহলে বিথিকাকেই প্রমাণ করতে হবে আরিফ জীবিত। একটা প্রশ্ন আমরা দেখি বিগত বছরের, একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে যে তাকেই প্রমাণ করতে হবে যদি ওই ব্যক্তির সংবাদ পাওয়া না যায় কতদিন? 7 বছর। যদি সংবাদ পাওয়া না যায় 7 বছর, তাহলে যদি এসে কেউ দাবি করে যে সে জীবিত, জীবিত প্রমাণের দায়ভার তাই। 14 নম্বর প্রশ্ন দেখেন। 14 নম্বর প্রশ্ন, অংশীদারগণের মধ্যে, পাইছেন? 14 নম্বর প্রশ্নের ব্যাখ্যা আগে পড়বো, ব্যাখ্যাটা দেখেন। ব্যাখ্যা, ব্যাখ্যা পাইছেন? যখন প্রশ্ন হলো অংশীদারগণের মধ্যে জমিদার ও প্রজা, গোল দিবেন। পান নাই? আছে তো? জমিদার ও প্রজা, মালিক ও প্রতিনিধির মধ্যে বিদ্যমান সম্পর্ক আছে কিনা, তখন যে দাবি করে যে এমন সম্পর্ক নাই বা এমন সম্পর্কের অবসান হয়েছে, তখন তাকেই প্রমাণ করতে হবে যে উক্ত ব্যক্তিদের মধ্যে অনুরূপ সম্পর্ক নাই। মানে
আপনারা অংশীদারিত্বের ব্যবসা করেন, মানে অংশীদারিত্বের ব্যবসা পর্যন্ত পার্টনারশিপ, অনেকজন মিলে ব্যবসা করেন। এখন যদি কেউ হঠাৎ করে দাবি করে যে অমুকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে যে দাবি করবে তারই প্রমাণ করা লাগবে। জমিদার আর প্রজার মধ্যে জমিদার যদি বলে প্রজার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে জমিদারই প্রমাণ করা লাগবে। যদি প্রজা বলে প্রজার প্রমাণ করা লাগবে। তাহলে অংশীদারিত্বের সম্পর্ক বা জমিদার প্রজার সম্পর্ক বা মালিক প্রতিনিধির সম্পর্কে যে অস্বীকার করবে তাকেই প্রমাণ করা লাগবে। 14 নম্বর প্রশ্নটা পড়ি। অংশীদারগণের মধ্যে যে অংশীদারমূলক সম্পর্ক বিদ্যমান, তখন যে লোক দাবি করে যে উপরোক্ত লোকদের মধ্যে অনুরূপ সম্পর্ক নাই অথবা অনুরূপ সম্পর্ক অবসান হয়েছে তা প্রমাণ করার দায়িত্ব কার? এমন সম্পর্ক নেই বলে যে ব্যক্তি দাবি করে তার। বুঝছেন? তাহলে আমি 109 মনে রাখবো কি দিয়ে? অংশীদারিত্বের সম্পর্ক যে অস্বীকার করে এটা তারই প্রমাণ করা লাগবে। আচ্ছা, এরপরে 17 নম্বর প্রশ্নটা দেখেন। ক একটি জমির দখলে আছে, এর ব্যাখ্যাটা একটু দেখবো আগে। ব্যাখ্যা: যে ব্যক্তির দখলে কিছু আছে বলে দেখানো আছে, সেই ব্যক্তি উক্ত জিনিসের, আন্ডারলাইন করেন, মালিক কি না। এই প্রশ্ন উঠলে দখলকারী ব্যক্তি যে মালিক না তা প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপর বর্তায় যে ব্যক্তি দাবি করে যে দখলকারী ব্যক্তি ওই জিনিসের মালিক না। অর্থাৎ বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু ওনারশিপ, মানে মালিকানা নিয়ে যদি প্রশ্ন উঠে, ধরেন আমি এই ল্যাপটপটার মালিক, এখন আপনি এসে বলতেছেন যে উনি তো এই ল্যাপটপের মালিক না, উনি খালি খালি ক্লাস নিচ্ছে, ল্যাপটপের মালিক হলো অমুক। তাহলে এই জায়গা আমি যে ক্লাস নিচ্ছি ল্যাপটপ নিয়ে, এটা আমার প্রমাণের কিছু নাই। যে দাবি করছেন যে ল্যাপটপটা আমার না, এটা আপনারই প্রমাণ করা লাগবে 110 ধারা। আপনি একটা জমির দখলে দীর্ঘদিন ধরে আছেন, এখন হঠাৎ করে একজন এসে দাবি করতেছে যে এই জমির মালিক হলো সে, তাহলে যে মালিকানা দাবি করতেছে তারই প্রমাণ করা লাগবে। এই জায়গায় আপনার কিছু প্রমাণ করা লাগবে না। তাহলে আমরা 110 ধারা মনে রাখবো কি দিয়ে? মালিকানা দিয়ে। 109 হলো অংশীদারিত্বের সম্পর্ক, মালিক প্রজা বা মালিক প্রতিনিধি বা জমিদার প্রজা। আর 110 কি? মালিকানা যে অস্বীকার করে, মালিকানা যে অস্বীকার করে প্রমাণের দায়ভার তার উপরই করতে হবে। তারপরের একটা প্রশ্ন বাদ দিয়ে দেখেন 19 নম্বর প্রশ্নটা। যে সকল লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থা, শব্দটা বলতেন, যে সকল লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার বা অ্যাক্টিভ কনফিডেন্সের সম্পর্ক, সেক্ষেত্রে সরল বিশ্বাস প্রমাণ সাক্ষ্য এনে ড্যাশ ধারা আলোচনা করছে। কত ধারায়? 111 ধারায়। অ্যাক্টিভ কনফিডেন্স বা সক্রিয় আস্থার সম্পর্ক কি, এটা আপনাদের বুঝতে হবে আগে। কিছু কিছু সম্পর্ক আছে, এই সম্পর্কের মধ্যে আস্থা কাজ করে, মানে একটা বিশেষ, একজন আরেকজনের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। যেরকম শিক্ষক ছাত্র, সাধারণত শিক্ষকরা যা বলে ছাত্ররা তাই শুনে, একটা বিশেষ মানে একটা আস্থার সম্পর্ক। তারপরে পীর মুরিদ, পীর যা বলে মুরিদ জীবন দিয়েও সেটা পালন করার চেষ্টা করে। উকিল মক্কেল, উকিল অনেক সময় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারা আমরা পড়ছি যে অ্যাটর্নি বলছে বিধবা মহিলারে তুমি তো মামলা হেরে যাবানে, হেরে গেলে তো জমি তোমার পাওনাদার রে দিয়ে দেওয়া লাগবে না, তার তার চেয়ে এই জমি তুমি আমার নামে দিয়ে দাও। তাহলে এই জায়গা উনি উনাদের মধ্যে একটা সক্রিয় আস্থার সম্পর্ক। এখন মক্কেল তো বিশ্বাস করছে যে উকিল সাহেব যেহেতু বলছে তাহলে আমার জন্য এটাই ভালো হবে। তারপরে ডাক্তার রোগী, ডাক্তার রোগী, এই সকল সম্পর্ক সক্রিয় আস্থার সম্পর্ক। এই সকল সম্পর্কে নিয়ে যদি কোনো মামলা হয় এবং সরল বিশ্বাস যদি কেউ দাবি করে, যেই দাবি করুক না কেন প্রমাণ করবে প্রথম জন। এ জায়গায় একটু লেখেন, তারপর আমি ব্যাখ্যা দেই। একটু সবাই লেখেন, যার লেখা না একটু লেখেন। ডাক্তার হাইপেন রোগী, ডাক্তার হাইপেন রোগী, পয়কারে হার অবশ্যই পয়কারে পেয়ার ন নাকি? ডাক্তার হাইপেন রোগী, গুরু শিষ্য, গুরু শিষ্য কমা পীর মুরিদ,
পীর মুরিদ, কমা স্বামী স্ত্রী, কমা পিতা পুত্র, কমা আইনজীবী মক্কেলের মধ্যে, আইনজীবী মক্কেলের মধ্যে সরল বিশ্বাসের প্রশ্ন উঠলে, সরল বিশ্বাসের প্রশ্ন উঠলে তা প্রমাণ করবে প্রথম পক্ষ। তা প্রমাণ করবে প্রথম প্রথম পক্ষ মানে কি? প্রথম জন। ডাক্তার রোগীর মধ্যে কে? ডাক্তার। গুরু শিষ্যের মধ্যে? পীর মুরিদের মধ্যে পীর। বুঝছেন? ধরেন মহিলা, হিন্দু মহিলা যদি বলে, মক্কেল মহিলা যদি বলে যে উকিল সাহেব আমারে ভুলভাল বুঝাইয়া অনুচিত প্রভাব খাটাইয়া আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে আমার জমি জমা নিয়ে নিছে। আমরা তো জানি যে নর্মালি মামলা যে দায়ের করি তারই প্রমাণ করা লাগবে, কিন্তু আসলেই সরল বিশ্বাসে নিছে কিনা এই সরল বিশ্বাসের প্রমাণটা কে করবে? এই জায়গা মহিলা করবে না, এটা করবে কে? আইনজীবী। সাক্ষ্য আইনের কত ধারা? 111। বাট এটা যদি সক্রিয় অবস্থার সম্পর্ক না হতো তাহলে যে দাবি করতো তারই প্রমাণ করা লাগতো। বুঝতে পারছেন? তাহলে সক্রিয় অবস্থার সম্পর্ক কিন্তু সবগুলো না। ক্রেতা বিক্রেতা কি সক্রিয় অবস্থার সম্পর্ক? না। ক্রেতা বিক্রেতা সক্রিয় অবস্থার সম্পর্ক না। তাহলে এবার আমরা ওই প্রশ্নটায় যাই যেখানে পড়তেছিলাম যে যে সকল লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় অবস্থার অ্যাক্টিভ কনফিডেন্সের সম্পর্ক, সেক্ষেত্রে সরল বিশ্বাস প্রমাণ সাক্ষ্য আইনের ড্যাশ ধারায় আছে। কত ধারায়? 111। সর্বশেষ প্রশ্নটা যদি পড়ি যে মক্কেল কর্তৃক দায়েরকৃত মামলায় প্রশ্ন হলো সরল বিশ্বাসে মক্কেল কর্তৃক অ্যাটর্নিকে সম্পত্তি বিক্রয় করা হয়েছে কিনা। এই বিক্রয়ের বা লেনদেনের ক্ষেত্রে সরল বিশ্বাস প্রমাণের দায়ভার কার? অ্যাটর্নি। মক্কেল উত্থাপন করুক, মক্কেল বলুক সরল বিশ্বাস, মক্কেল সরল বিশ্বাস প্রমাণ করবে না, কে করবে? অ্যাটর্নি। কারণ এটা সক্রিয় অবস্থার সম্পর্ক। তাহলে আমরা বার্ডেন অফ প্রুফ অ্যাকচুয়ালি অধ্যায়টা 101 থেকে 114 হলেও বাট অ্যাকচুয়ালি লিখতে হবে 101 থেকে 111। তো আমি আজকে এ পর্যন্তই, আমরা পরীক্ষায় চলে যাব। তার আগে যা পড়লাম 101 থেকে 111 একটু বলে দিই, রিভিউ করে দিই। যে 101-এ বলছে যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে আদালতের রায় দাবি করে এটা তারই প্রমাণ করা লাগবে। 101। 102-এ বললো যে কোনো মামলায় যদি কোনো পক্ষই সাক্ষ্য প্রদান না করে মামলায় যিনি পরাজিত হবে প্রমাণের দায়ভার তার। 103-এ বললো কোন নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়ভার তার যে ওই তথ্যের অস্তিত্ব দাবি করে। দুইটা উদাহরণ দিয়ে মনে রাখবো, একটা হলো প্লি অফ এলিবি অন্যত থাকার অজুহাত, আর একটা হলো চুরির কথা স্বীকার করছে। 103। 104-এ বললো কোন বিষয়ের গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা যদি অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে এটা ওই অন্য বিষয়টা তাকেই প্রমাণ করতে হবে। 104 মৃত্যুকালীন ঘোষণা, আর হলো জমি দলিল হারাই গেছে। 105 আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে আসামিকে প্রমাণ করতে হবে, এটা শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 106 কোন বিষয় যার বিশেষ অবগতির মধ্যে থাকে এটা তাকেই প্রমাণ করতে হবে। ট্রেনের টিকিট হারাই গেছে আর স্বামী স্ত্রী হত্যা মামলা। 107 যে ব্যক্তি 30 বছর ধরে জীবিত আদালত তাকে জীবিত অনুমান করবে, যে এসে দাবি করবে সে মৃত, মৃত প্রমাণের দায়ভার তার। তার মানে জীবিত অনুমান সমান মৃত প্রমাণের দায়ভার। 108 যে ব্যক্তি 7 বছর ধরে নিখোঁজ আদালত তাকে মৃত অনুমান করবে, যে এসে দাবি করবে সে জীবিত, জীবিত প্রমাণের দায়ভার তার। তার মানে 108 হলো মৃত অনুমান সমান জীবিত প্রমাণের দায়ভার। 109 অংশীদারিত্বের মধ্যে যেরকম জমিদার প্রজা বা অংশীদারগণ বা মালিক প্রতিনিধির মধ্যে যে সম্পর্ক নাই, এই সম্পর্ক যে অস্বীকার করবে তারই প্রমাণ করা লাগবে। 109 মালিকানা যে অস্বীকার করবে এটা তাকেই প্রমাণ করতে হবে। 110 কিছু কিছু সম্পর্ক আছে সক্রিয় অবস্থার সম্পর্ক, এই সম্পর্কগুলোর ক্ষেত্রে যিনি সরল বিশ্বাস দাবি করুক না কেন প্রমাণ করবে সবসময় প্রথম পক্ষ। ডাক্তার রোগীর ক্ষেত্রে ডাক্তার, উকিল মক্কেলের ক্ষেত্রে উকিল। এটাই এটাই ছিল বার্ডেন অফ প্রুফের 101 থেকে 111। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। এখন আমরা পরীক্ষায় চলে যাব। আমাদের এসআর এর পরীক্ষা, এসআর এর পরীক্ষার আগামীকালের সিলেবাস ওই আপনার 52 থেকে 57, 52 থেকে 57। আর আজকে ছিল হচ্ছে আপনার 31 থেকে
44। তো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন, আর না হলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। এবং যারা যারা পড়াশোনা করেন না, কি কি কুল কেনারা পাবেন না, তারা আমাদের এই যে প্রতিদিনের পড়া, প্রতিদিনের পরীক্ষা যা, এটা অনুসরণ করেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে হয়ে যাবে।